তো আমাদের রাজ্যে এখন যেটা দেখা যাচ্ছে যে স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাটা খুবই খারাপ জায়গায় চলে গেছে। হাসপাতালে ডাক্তারের অভাব, এবং যাও ডাক্তারের সংখ্যা আছে তার সাথে মিলিয়ে যে সংখ্যক নার্স থাকা দরকার সেই নার্সের সংখ্যাও কম, এবং নার্সের পাশাপাশি স্বাস্থ্যকর্মী তাও দরকার আছে, কিন্তু এই সংখ্যাটাও খুব কম। ঘটনা কিন্তু এই না যে ত্রিপুরায় ডাক্তার নাই, নার্স নাই বা স্বাস্থ্যকর্মী নাই। বামফ্রন্ট সরকার থাকার সময়েই মেডিকেল কলেজ যেমন স্থাপন করেছে, তার সঙ্গে সঙ্গে এই নার্সের শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য পুরুষ এবং মহিলা নির্বিশেষে তাদের জন্য প্রতিষ্ঠান স্থাপন করেছে, এবং এই সাথে সাথে কিছু বেসরকারি উদ্যোগও গ্রহণ করতে দেখা গেছে। এই সাথে এই যে স্বাস্থ্যকর্মী, এদেরও যাতে এখানেই শিক্ষা লাভের সুযোগ পায় সেই প্রতিষ্ঠানও বামফ্রন্ট সরকার কিন্তু এখানে প্রতিষ্ঠিত করেছে। এর আগে ডাক্তার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী সব কিছুর জন্য ত্রিপুরার বাইরে যেতে হতো, কিন্তু বামফ্রন্ট সরকার আসার পর তাদের শাসনের শেষের 10-12 বছরের প্রচেষ্টায় এই সমস্ত ব্যবস্থাগুলি তারা করতে পেরেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, আমাদের যে ডাক্তার আছে চাকরি পাচ্ছে, নার্স আছে চাকরি পাচ্ছে না, স্বাস্থ্যকর্মী আছে চাকরি পাচ্ছে না। তো ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী ছাড়া হাসপাতাল কী করে চলবে? এখন বামফ্রন্ট সরকারের সময়ে সরকারি হাসপাতালে রোগীদের যে সমস্ত ওষুধপত্র লাগতো তার সবটাই সরকার বিনা পয়সায় দিতে পারত, ঘটনাটা এই দাবি আমরা করিনি। কিন্তু 3টা, 4টা, 5টা ঔষধ সরকার থেকে বিনামূল্যে যাদের কেনবার ক্ষমতা নেই তাদের দেওয়ার ব্যবস্থা ছিল। এখন এগুলি সমস্ত বন্ধ, দেয় না। এমনকি সাধারণ কাটা ছিঁড়া হলে পর এগুলো একটু অপারেশন করে সেলাই টেলাই করতে হবে, তার জন্য সুই, সুতা, গজ, ব্যান্ডেজ সমস্ত রুগীকে কিনে দিতে হয়। এটা হচ্ছে সমস্যা। ফলে একদিকে শিক্ষা ব্যবস্থা, আরেকদিকে স্বাস্থ্য ব্যবস্থা, এই দুটো হচ্ছে মানুষের দেহে দুটো পায়ের মতো। আমরা যেমন এই দুটো পায়ের উপর দাঁড়াই, আমাদের সমাজ ব্যবস্থাটা যেটা ভবিষ্যতে যাদের উপর নির্ভর করবে, আমাদের ঘরের ছেলেরা মেয়েরা, তাদেরকে মানুষ হিসেবে গড়ে তুলতে গেলে পর একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য, এই দুটোর প্রতি সরকারকে সবচেয়ে বেশি নজর দিতে হবে। আমাদের সরকার থাকার সময়ে কলেজ অবধি বিনা পয়সায় পড়ার ব্যবস্থা আমরা করেছিলাম, স্টাইপেন্ড নানা ধরনের, এবং স্কুল গ্রাম থেকে গ্রামান্তরে, বিশেষ করে উপজাতি অধ্যুষিত এলাকায়, সংখ্যালঘু অধ্যুষিত এলাকায়, মুসলিম, তফসিলি এই জায়গাগুলিতে সবচেয়ে বেশি স্কুল আমাদের করতে হয়েছে, কারণ এগুলি আগে সরকার করেনি। মহকুমায় মহকুমায় কলেজ, এবং এই সাথে এখন 2-3টা ইউনিভার্সিটিও আছে, কিন্তু এগুলি ঠিকভাবে এখন চলছে না। অধ্যাপকের অভাব, প্রিন্সিপালের অভাব, স্কুলে হেডমাস্টারের অভাব, সাবজেক্ট টিচারের অভাব, ফলে স্কুলে লেখাপড়া খুব নিচের দিকে চলে গেছে। এই যে এখানে নূতন একটা স্কুল তারা এসে চালু করেছে ইংরেজি মাধ্যমে, সেখানে পড়ানোর কথা, মাস্টারমশাই নেই, ক্লাস হয় না, বাচ্চারা যাচ্ছে টেবিল বাজে, এটা দিয়ে 10:30 বাজার পর তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে, পরীক্ষা দিচ্ছে, ফল খুব খারাপ হচ্ছে, খুবই খারাপ জায়গায় চলে গেছে। তাহলে একদিকে শিক্ষা, আরেকদিকে স্বাস্থ্য, দুটোই কিন্তু চরম অব্যবস্থার মুখোমুখি, এবং এর জন্য দায়ী কিন্তু সরকার। আমরা সরকারের কাছে বারবার আবেদন করছি যে আপনারা এই দুটো বিষয়ের প্রতি নজর দিন, কিন্তু তারা সেভাবে নজর দিচ্ছে না। এগুলো সবই আস্তে আস্তে বেসরকারি পুঁজির হাতে তুলে দেওয়ার চেষ্টা করছে। এখন বেসরকারি পুঁজির হাতে তুলে দিলে পর সেখানে প্রচুর পয়সা লাগেছে। আজকে সকালে আপনাদের এখানে আসার আগে আমার এখানে একজন বাবা এবং তার স্ত্রী দুজন গেছেন, ছেলের চিকিৎসা, সে কুম্ভ মেলা গেছে, ওখান থেকে রোগ নিয়ে এসছে, এখানে চিকিৎসা হচ্ছিল, ডাক্তাররা ঠিক করতে পারছে না, তাকে এখন পাঠিয়েছে কলকাতায় বেসরকারি নার্সিংহোম, সেখানে এখন লাখ লাখ টাকা তার জমি, পয়সা নাই, তাকে বাড়িতে ফিরিয়ে আনার অবস্থা নেই।
তো সেখানে আমাদের এই পাশের আমার এই নরসিংগড়ের যে এমএলএ সে নিয়ে গেছিল, সেখানে তাকে অনুরোধ করা হয়েছে মানুষের কাছ থেকে চাঁদা তুলে টাকা পাঠাও, তাকে ফিরিয়ে আনার ব্যবস্থা। এরকম একটা জায়গায় চলে গেছে, তাহলে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কী হবে? তাহলে এই জায়গায় রক্তদান শিবিরের আয়োজন হচ্ছে, এরপরে চক্ষুদানও হবে, দেহদানও হবে, এই কাজ চলবে। কিন্তু সঙ্গে সঙ্গে এই উদ্যোক্তা যারা এবং যারা এই শিবিরে অংশগ্রহণ করছেন তাদেরকে আমরা বিশেষ করে অনুরোধ করব, আপনাদের নিজেদের রক্ত দিলে শুরু হবে না। সরকার এই যে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে অবহেলা করছে উদ্দেশ্যমূলকভাবে, হাসপাতালও বেসরকারি পুঁজির হাতে, স্কুল কলেজ এগুলোও বেসরকারি পুঁজির হাতে তারা ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। এটা বন্ধ করতে হবে। শিক্ষা এবং স্বাস্থ্য দুটোকেই নিখরচায় যাতে পড়াশোনা করতে পারে কলেজ পর্যন্ত, হাসপাতালও যাতে চিকিৎসা হতে পারে, তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে। এটার জন্য ব্যাপক প্রচার সংগঠিত করতে হবে, আন্দোলনের সংগঠিত করতে হবে। কাজেই আজকে যখন এখানে সুযোগ পাওয়া গেল, আপনারা জানতে চাইলেন, তার জন্য এই বিষয়টা আমরা রাখলাম। আমরা আশা করব এই সরকারের বিষয়টার প্রতি নজর দেবেন এবং মানুষের কাছে আমাদের আবেদন থাকবে যে এই সরকার তো মুখের কথায় কিছু করে না বা করছে না, তার উপর চাপ সৃষ্টি করতে হবে। তার জন্য সেই আন্দোলন গড়ে তোলার জন্য ভূমিকা গ্রহণ করতে হবে। এই তো বিদ্যাজ্যোতি স্কুল সম্পর্কিত একটা প্রশ্ন, সেটা হচ্ছে যারা ক্লাস 5 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, যারা 8 পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো এবং যারা মাধ্যমিক স্ট্যান্ডার্ড পর্যন্ত বাংলা মাধ্যমে পড়াশোনা করলো, তাদেরকে ঠিক 11 থেকে 9 থেকে 6 থেকে ইংরেজি মাধ্যমে চাকরি দেওয়া হচ্ছে। এবং অনেক টিচার যারা দীর্ঘদিন বাংলা মাধ্যমে তারা টিচিং দিয়েছে, তাদের ক্ষেত্রে একটা হিমশিম খাওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এটা আমাদের শিক্ষার জন্য কতটা সহায়ক বা ভয়াবহ বলতে পারে? খুব অসহায়ক। আমি তাদের কথাই বলছিলাম, বিদ্যাজ্যোতি নামটা আমি বলিনি। নতুন স্কুল ইংরেজি মাধ্যমে পড়ানো হবে, সেটা তো নাই, মাস্টারমশাই নাই তো। সেদিন একজন অভিভাবক চিঠি দিয়েছেন আমার, অভিজিৎ দেবনাথ বোধহয় ভদ্রলোকের, যে আমার ছেলে ক্লাস 4-এ পড়ে বিদ্যাজ্যোতি প্রকল্প, কিন্তু স্কুলে তো ইংরেজি মাধ্যমে পড়াবার মাস্টারমশাই নেই, তার তো পড়াশোনা কিছু হচ্ছে না। এবং আমরা যেটা লক্ষ্য করছি, স্কুলগুলি হওয়ার পর গত বছর 2-1 যে পরীক্ষা হয়েছে মাধ্যমিক একাদশ মান দ্বাদশ মানে, ফল খুব খারাপ হচ্ছে এবং লাস্ট ইয়ারে তো খুবই খারাপ হচ্ছে এবং সে উদ্বিগ্ন। সে অনেকের কাছে গেছে, কারোর কাছ থেকে কোনো সহযোগিতা পরামর্শ পায়নি। তারপর সে পূর্বতন মুখ্যমন্ত্রী হিসাবে আমার কাছে সেই চিঠি পাঠিয়ে রাজ্যের পার্শ্ববর্তী কয়েকটা রাজ্যে এই স্কুলগুলো চালাবার জন্য সেখানে মাস্টারমশাইদের কীভাবে নিয়োগ করছে তার কাগজপত্র সংগ্রহ করে এগুলো যুক্ত করে পাঠিয়ে বলছে আপনি একটু মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুন। আমি মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠিয়েছি এবং তার সঙ্গে আমার কথা হয়েছে এবং তাকে আমি বলেছি এটা একজন ছাত্রের অভিভাবকের ব্যক্তিগত অভিযোগ না, এটা সারা রাজ্যে বিদ্যাজ্যোতি প্রকল্পে যারা পড়াশোনা করছেন, জ্যোতি কোথায়, এটা তো অন্ধকার হয়ে গেছে। বদনাম তো আপনার হচ্ছে, আপনি মুখ্যমন্ত্রী, আপনি তো শিক্ষামন্ত্রীও, কাজে আপনি তো আপনার দায়িত্ব সেখানে অস্বীকার করতে পারেন না। কাজেই এই ভদ্রলোককে খুঁজে বের করার পরিবর্তে চিঠিতে তার যে অভিযোগ, এটার একটা সুরাহা করার জন্য, মীমাংসা করার জন্য অবিলম্বে এই স্কুলগুলির মধ্যে ইংরেজি মাধ্যমে পড়াতে পারে এরকম মাস্টারমশাই নিয়োগ করার ব্যবস্থা করুন। এবং ইন্টারভিউতেও বসে আছে শত শত এরকম মানে শিক্ষক, তারা তো মুখ্যমন্ত্রীর সঙ্গেই দেখা করতে পারছে না গত 3 বছর যাবত। সর্বশেষ দেখলাম পত্রিকায় উঠেছে, দেখা করতে গেছে, মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে ঢুকতেই দেয়নি, ঘাট ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে। তারপর যখন তারা প্রতিবাদ করছে তাদেরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গেছে। এটা কোনো কথা হলো? যেটা বলছেন যে এই প্রকল্পটা হচ্ছে ইংরেজি মাধ্যমে পড়বে, যাতে সারা ভারতবর্ষের যে কোনো জায়গায় যে কোনো বিষয় নিয়ে তারা এই ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে পারে। এটা তো শুনে ভালোই লেগেছিল, কিন্তু এখন কি হচ্ছে? পড়াশোনা হচ্ছে না, পরীক্ষা ভালো দিতে পারছে না, ফল ভালো হচ্ছে না, পাশের হার কমছে, তাতে ছাত্রটার ভবিষ্যৎ অন্ধকার হচ্ছে, মা বাবা দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছে, আমরা ত্রিপুরা পিছিয়ে যাচ্ছি। এটা খুব খারাপ হচ্ছে। কাজে এই প্রকল্প চালু রাখতে গেলে পর আমরা এই প্রকল্প বন্ধ করার কথা বলছি না। আমাদের বক্তব্য ছিল বাছাই করা স্কিল কিছু স্কুলে আপনারা চালু করেছেন, এটা আরও বেশি স্কুলে করুন। শুধু
যে স্কুলগুলো শহরের মধ্যে অধিষ্ঠিত সেগুলো কেন করছেন, গ্রামে কেন করছেন না, সেটা করুন। কিন্তু এখন যা দেখছি যেগুলো করেছে এগুলোই চালাতে পারছে না। হচ্ছে আমাদের আবেদন থাকবে, চালাতে গেলে পরে মাস্টারমশাই দিতে হবে, আর যদি দিতে না পারেন তাহলে স্কুলগুলো বন্ধ করুন, নর্মাল যেভাবে আগে পড়াশোনা হতো সেভাবেই পড়াশোনার ব্যবস্থা করুন। বাধ্য হচ্ছে আমরা এটা বলতে, কিন্তু আমরা চাই আমাদের ছেলে মেয়েরা ইংরেজি মাধ্যমেই পড়াশোনা। ঠিক আছে।